আহ, আপনারা জানেন যে আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির আগে আগামীকাল 10, 11 এবং 12 এই 3 দিনও কর্মসূচি রেখেছে আওয়ামী লীগ। এবং গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর এই প্রথম আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে সারা দেশের মানুষের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করতে পারছি। তো এই প্রসঙ্গটি নিয়েই আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন লাইভে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। নাসিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার মাধ্যমে বেঙ্গল নিউজ 24 এর দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদেরকেও আমি সালাম এবং শুভেচ্ছা জানাই, এবং এর পিছনে যারা সংযুক্ত আছেন বেঙ্গল নিউজের সাথে তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ নাসিম ভাই। এই যে আওয়ামী লীগের দিক থেকে একটি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন এবং এই কর্মসূচিটি নিয়ে দলের দিক থেকে বেশ কর্মতৎপরতা এবং প্রস্তুতি নানা কিছু আমরা খেয়াল করতে পারছি। এবং অনেকদিন পরে আওয়ামী লীগকে বলা হতো যে রাজপথের দল হিসেবে আওয়ামী লীগের কোনো তুলনা নাই, বাংলাদেশে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সাফল্যের কথা বিভিন্ন সময়ে আমরা এখনো আলোচনা শোনা যায়। তো গত 1 বছর ক্ষমতা 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত। মানুষের মধ্যে এক ধরনের আলোচনা ছিল যে তাহলে সেই রাজপথের দল আওয়ামী লীগকে হারিয়ে যাচ্ছে কিনা, আওয়ামী লীগের সেই যে আগের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না। তো এমন পরিস্থিতিতে আপনারা যে কর্মসূচিটি দিলেন 13 তারিখ লকডাউন এবং এর আগে 10, 11, 12 যে আপনাদের কর্মসূচি, এই কর্মসূচিটি আসলে কেন, মানে এই কর্মসূচিটি এতদিন পরে এসে এত রাজপথের কর্মসূচিতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ নামছে কেন? ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম গণতান্ত্রিক এবং জনগণের জনপ্রিয়তায় সবচাইতে বড় রাজনৈতিক দল। গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের বাঙালি এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষের চিন্তা চেতনার অগ্রপথিক নেতৃত্ব দানকারী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই দেশটি একটি জাগ্রত চেতনায় এই দেশটিকে পরিচালনা করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব এবং কর্তব্য সবচাইতে বেশি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এবং গণতান্ত্রিক অধিকার স্থিতিশীল একটি রাষ্ট্র পরিচালনার জন্য। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি আসতে চাই যে এটা হলো 13ই নভেম্বর আমরা ঢাকাতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এদিন অবৈধ এবং অসাংবিধানিক ক্যাঙ্গারু কোর্ট আইসিটি আদালত যে গঠন করেছে দখলদার ইউনূস সরকার, যার লক্ষ্যই হলো প্রতিহিংসা এবং বিদ্বেষ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিঃশেষ করা, তাকে নেতৃত্ব শূন্য করা, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, বাংলাদেশের মানুষের মুক্তির দেশারি আলোকবর্তিকাকে গণবিচ্ছিন্ন করে দিয়ে সন্ত্রাসী মব সন্ত্রাসীদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য কায়েমের লক্ষ্যে জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা, মব সন্ত্রাসীদেরকে লালন পালন করে তাদেরকে রক্ষা করার জন্য ও বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্যই এই সকল নীল নকশা মেটিকুলাস ডিজাইন করে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিবাদী সন্ত্রাসী জঙ্গি আক্রমণ করেছিল বঙ্গবন্ধু গণভবনকে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন তিনি বসবাস করতেন। তো সেদিন এই খুনি ফ্যাসিস্ট সরকার, দখলদার ইউনূস সরকার সেদিন কিন্তু
তার মেটিকুলাস ডিজাইন অংশ হিসাবে লক্ষ্যই ছিল দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে কোনো কারণেই হোক আল্লাহ রবুল আলমিনের রহমতে প্রাণে বেঁচে যায় এবং বাংলাদেশের মানুষের স্বপ্নও বেঁচে যায়। এখন সেই 5ই আগস্টের পরেই উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, তারপর থেকে প্রতিটি মুহূর্তেই দেশরত্ন শেখ হাসিনাকেই উনি টার্গেট করে তার বিপক্ষে অপপ্রচার, মিথ্যাচার, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা একটা শিল্পে পরিণত করেছেন যিনি, তিনি বঙ্গবন্ধু কন্যাকে তিনি তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি চূড়ান্ত রায়, সর্বোচ্চ রায় দেওয়ার আয়োজন করেছে। এটা একটি নাটক, এটা একটি ক্যাঙ্গারু কোর্ট, ক্যামেরা ট্রায়াল, যার সাথে আন্তর্জাতিক দুনিয়ার সাথে কেউ এই মানবতা বিরোধী, অমানবিক, মৌলিক অধিকারকে বঞ্চিত করে সাংবিধানিক অধিকারকে তোয়াক্কা না করে এই আদালত গঠন করেছে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো আইনি মোড়কে যাকে কোনোভাবেই এটাকে পরিষ্কার করা যাবে না, মেনে নেওয়ার কোনো কারণও নেই এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। 13ই নভেম্বর এই ক্যাঙ্গারু কোর্ট দেশরত্ন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য তারিখ ঘোষণা করবেন। অর্থাৎ তারিখ ঘোষণা যেদিন করবেন সেদিন রায় হবে। রায় কি হবে সেটা তো তাদের এই অবৈধ আদালতের যারা বিচারক, আইনজীবী, তাদের অতীত পরিচিতি, কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসী জানে। এরা যুদ্ধ অপরাধীদের দোষর, এরা 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দোষর, এরা 30 লক্ষ যে শহীদদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা বিরোধী শক্তির দোষর। এই দোষরেরা যাতে 13ই নভেম্বর তাদের এই অন্যায়, এই অবৈধ রায়ের তারিখ ঘোষণা করতে না পারে, তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 13ই নভেম্বর সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিটি হলো ঢাকাবাসী, ঢাকায় যারা বসবাস করে বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষরা এদিন অফিস আদালতে যাবে না, কোর্ট কাছারিতে যাবে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না। এদিনে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, বিশেষ করে রিক্সা চালক ভাইয়েরা, ভ্যান চালক ভাইয়েরা, পাঠাও সহ উবার যারা চালক, সকলের কাছে এবং ঢাকাবাসীর কাছে বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষরা, আইনজীবী, সাংবাদিক থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, কবি, সাহিত্যিক, শিল্পী, সবার কাছেই আমাদের আকুল আহ্বান থাকবে, আবেদন থাকবে, এদিন সবাই কার্যক্রম না করে, কার্যক্রম বন্ধ করে সেদিন রাস্তায় চলে আসবে। রাস্তায় এসে এই অবৈধ ইউনূস সরকারের যে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে নিয়ে যে প্রহসনে পরিণত করেছে, সেই প্রহসনের যে ক্যাঙ্গারু কোর্টের বিপক্ষে জনগণ তীব্র প্রতিবাদ জানাবে, ক্ষোভ প্রকাশ করবে এবং ক্ষোভের মধ্য দিয়ে ধিক্কার জানিয়ে এই অন্যায় অবিচার কার্যক্রম বন্ধ করার জন্য মানুষ তাদের সোচ্চারিত কণ্ঠে জনগণে ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে লকডাউন কর্মসূচি এদিন ঢাকায় পালিত হবে। আচ্ছা ভাই, আপনি এই যে জনগণের প্রতি আহ্বান জানালেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ যাদেরকে আহ্বান জানালেন, কি মনে হয় মানে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তো নানান ধরনের অভিযোগ রয়েছে, গত 16 বছরে তাদের সরকার পরিচালনা করার সময়ে নানান কথাবার্তা এখন বর্তমান সরকারের দিক থেকে বা বিএনপি জামাতের দিক থেকে বারবার বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে কখনোই গ্রহণ করবে না। তো এমন পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে আপনাদের এই আহ্বানের প্রতি মানুষ সাড়া দিবে, বা তারা কেন সাড়া দেবে আওয়ামী লীগের এই আহ্বানের প্রতি? বাংলাদেশের মানুষ এই অবৈধ দখলদার ইউনূস সরকারের দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে গোটা দেশের মানুষ কিন্তু আজ অতিষ্ঠ। গত 15 মাসে যে মব সন্ত্রাসীদের জনক মব ভায়োলেন্স করে দলমত নির্বিশেষে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হত্যা করেনি, দেশের ব্যবসায়ী থেকে আরম্ভ করে শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো পর্যায়েরই মানুষ, এমনকি পাহাড়ি
আদিবাসীরাও কিন্তু রেহাই পায়নি। এই 15 মাসে যে দুঃসহ যন্ত্রণা দিয়ে দেশের মানুষকে যে নরকে পরিণত করেছে, এটা হলো বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে এবং 8ই আগস্টের উনি দখলদার সরকারের প্রধান হিসাবে উনি যে কথা বলেছে, এবং 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে সন্ত্রাসীদের, জঙ্গিদের এবং ধর্মকে ব্যবহারকারী একটি গোষ্ঠী, যারা সবসময় বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি হিসাবে দেশের ক্ষতি করে আসছে, পাকিস্তানি তাবেদার আইএসের এজেন্ট হিসাবে, বিদেশিদের দোসর হিসাবে বাংলাদেশকে ধ্বংস করা, বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা, সেই শক্তির প্রধান পৃষ্ঠপোষক হয়েছিল এবং এখনো পৃষ্ঠপোষকতা করছেন অবৈধ দখলদার ইউনূস সাহেব। এবং তার হাত থেকে বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়। আজকে বাংলাদেশের মেহনতি মানুষ, দরিদ্র মানুষ এবং নিম্ন শ্রেণী পেশার মানুষরা, কৃষক, কিষানি, শ্রমিক, কলকারখানার যারা কাজ করে সেই শ্রমজীবী মানুষরা কিন্তু 15 মাসেই পার হওয়ার আগেই বলা শুরু করেছে, আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো ছিলাম, আমাদের পেটে এখন খাবার নাই, আমরা দুবেলা খেতে পারি না। দরিদ্র মানুষের অসহায়ত্বে এবং তাদের দুঃখ কষ্টে আজকে বাংলাদেশের দিকে কি অবস্থা দাঁড়িয়েছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে খান খান করে দিয়েছে। এখানে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, শিল্পায়নের পথ সম্পূর্ণরূপে কোনো উদ্যোগ নেই, বিদেশি বিনিয়োগ নেই, আজকে কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। এগুলো নিয়ে একটি রাষ্ট্র যারা পরিচালনা করে, যারা দেশের প্রতি, মানুষের প্রতি তাদের দায়িত্ব থাকে, দায়বোধ থাকে, কমিটমেন্ট থাকে, তারা এগুলো করে। যেহেতু ফ্যাসিস্ট সরকার, দখলদার সরকার, সে কারণে তারা এই 15 মাসে দেশের জন্য, মানুষের জন্য অভিশাপ হিসাবে এসেছে। এই অভিশাপ তো মানুষের কাছ থেকে, এই অভিশপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, দখলদার ইউনূস, অসাংবিধানিক এবং জনগণের ম্যান্ডেট যেহেতু তার নাই, তাকে প্রত্যাখ্যান করে তাকে অনতিবিলম্বে বিদায় হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বস্তির সম্ভাবনা দেখে, স্বপ্ন দেখে। আমাদের হারিয়ে যাওয়ার স্বপ্ন, আমাদের যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, আমরা যে বিশ্ব সভায় বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে যে আমরা দরিদ্রতা, গরিবি হটিয়ে আমাদের যে আর্থিক সচ্ছলতা, বিশেষ করে তৃণমূলের মানুষ, মেহনতি শ্রমজীবী মানুষ, কৃষক, কিষানি থেকে আরম্ভ করে কলকারখানায় যারা কাজ করে, সেই মানুষের কিন্তু 2 বেলা খাবার, বেঁচে থাকার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, স্বস্তি, চিকিৎসা, শিক্ষা, চিকিৎসার জন্য আমাদের তরুণ ছাত্র এবং বয়োবৃদ্ধদের পাশে, বীর মুক্তিযোদ্ধাদের পাশে যেভাবে মানবিক কার্যক্রম নিয়ে, সামাজিক সুরক্ষা নিয়ে দেশের মানুষের ভিতরে স্বস্তি, শান্তি এবং স্থিতিশীল একটি বাংলাদেশ তৈরি হয়েছিল দেশরত্ন শেখ হাসিনার সুশাসনের মধ্য দিয়ে, সেই জায়গাটি দখলদার বাহিনী, দখলদার ইউনূস, তার দোসররা, তার জঙ্গিবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী, বিএনপি, জামাত সহ ছাত্র শিবির, হিজবুত তাহরীর সকলেই বাংলাদেশটাকে একটি সন্ত্রাসীদের, জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। বিদেশি এজেন্টদের, আইএসআই এজেন্টদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। মনে হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে বিদেশি এজেন্টরা। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে মানুষের কাছে আজকে ভুলণ্ঠিত হওয়ার মতো অবস্থা। আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আগ্রাসী শক্তির কাছে আজকে বন্দী হওয়ার মতো অবস্থা। আজকে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁচতে চায়, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তৃণমূলের মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সবাই বাঁচতে চায়, সবাই রক্ষা পেতে চায়। এবং বাংলাদেশের মানুষের দল হিসেবে আওয়ামী লীগের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণের জন্য আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আজকে আমরা মানুষের চোখের ভাষা, মানুষের মনের কথা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বুঝি, আমরা বুঝতে পারি যে মানুষ এখন প্রতিবাদ করতে চায়, মানুষ এখন প্রতিরোধ করতে চায়, মানুষ ঘুরে দাঁড়াতে চায় এবং
জনগণকে সঠিক নির্দেশনা দিতে পারলে জনগণ রাজপথে নেমে আসবে এবং জনতার উপস্থিতিতে অগ্নিগর্ভে পরিণত হবে এবং সেই অগ্নিগর্ভে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অভিশপ্ত জনগণের জন্য দেশের জন্য অভিশাপ এই সুদ ব্যবসায়ী আর তার দোষকদের হাত থেকে, তার ঠ্যাঙারে বাহিনীদের হাত থেকে, তার মব সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে। ও এই মুক্ত হওয়ার পথে একমাত্র একজন মানুষকেই যদি আমরা যত দ্রুত বিদায় দিতে পারবো তত বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তি হবে। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কুশাসন, দুঃশাসন, দুর্নীতি, নিজের ব্যবসা, নিজের অর্থ লিপ্সা, দেশের অর্থ পাচার এবং সব ব্যবসায়ী ওনাকে করতে হবে। এক তো বয়সী একজন মানুষ, আন্তর্জাতিক নোবেল পুরস্কার নিয়ে, শান্তির পদক নিয়ে উনি প্রতিদিন যুদ্ধ ঘোষণা করেন। প্রতিদিন বাংলাদেশে দেশি বিদেশিদের, সাংবাদিকদের কাছে থেকে আরম্ভ করে বিদেশে যেখানে যান সেখানে যেই উনি বক্তৃতা দেন, যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আর ওনার অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তার মধ্য দিয়ে আমাদের এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক অঞ্চলে এই দক্ষিণ পূর্ব এশিয়া একটি অস্থির অবস্থার সৃষ্টি করেছে, যা বাংলাদেশের মানুষের বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে উনি ফেলে দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কোন গণতান্ত্রিক সরকার কখনোই অন্য কারোর সাথে শত্রুতা, বৈরিতা করার কোনো বক্তব্য কখনোই রাখেননি। বরঞ্চ সুসম্পর্কের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে উন্নয়ন অগ্রগতির পথে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে সব পথ বন্ধ করে দিয়েছে, সব পথ রুদ্ধ হয়ে গেছে। আজকে আমরা চক্রাকারে ঘূর্ণার পত্রের ভিতরে পড়েছি। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। মুক্তির জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়ানোই হলো পথই হলো রাজপথে দখল করা, রাজপথের জনগণের অংশগ্রহণ, জনগণের আন্দোলনে, জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা অবৈধ দখলদার এই সুদ ব্যবসায়ী কে আমরা বিদায় জানাতে চাই এবং তাকে বিদায় জানানোর মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক চেতনার মানুষ আবার ঘুরে দাঁড়াবে। আবার বাংলাদেশ এগিয়ে চলবে। দেশরত্ন শেখ হাসিনা বাঙালি জাতির সেই অগ্রগতি উন্নয়নের পথে আমাদেরকে নেতৃত্ব দিবে। আমি মনে করি সে সময় অতি সন্নিকটে। নাসিম ভাই, কর্মসূচির যে আলাপটি আপনি করলেন, নেতাকর্মীদেরকে 13 তারিখে আসবে বা ঢাকা যে, এবং সাধারণ মানুষ সেই কর্মসূচিটা সমর্থন দিয়ে সেই কর্মসূচিটি সফল করবে যে আশাবাদ জানালেন। কিন্তু দলের মধ্য থেকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অনেকের আলাপ দেখতে পাচ্ছি যে তাদের দিকেও এখন পর্যন্ত কেন্দ্র থেকে কর্মসূচিটি কিভাবে পালন করা হবে, কর্মসূচির পরিধি কি হবে, এগুলো নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি। তো আসলে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই প্রশ্নের বা এই যে অস্পষ্টতা, এটার উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, আমি একটা কথা বলি। আমরা 13 তারিখে আমরা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশে না, এটা কিন্তু ঢাকাতে, শুধু ঢাকাতে। কিন্তু 10, 11, 12 এই 3 দিন যে কর্মসূচি হবে, সে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিরোধ মিছিল, মশাল মিছিল সহ সব ধরনের প্রতিবাদ এবং বিক্ষোভ কিন্তু সারা বাংলাদেশে পালিত হবে। মানে ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জেলা এবং উপজেলা, মহানগরে পালিত হবে এবং যার যার অবস্থান থেকে যার যার এলাকায় যেভাবে প্রতিরোধ করা যায়, যেভাবে প্রতিবাদ করা যায়, যেভাবে ঢাকার লকডাউন কর্মসূচিকে সফল করা যায় তার লক্ষ্যে তারা কাজ করবে এবং জনমত তৈরি করবে, প্রচারপত্র বিলি করবে এবং জনগণকে এই অবৈধ দখলদারদের হটানোর জন্য, বিদায় করার জন্য আরো সোচ্চারিত করবে। 10, 11, 12 এই 3 দিন। 13 তারিখে ঢাকায় লকডাউন কর্মসূচি পালিত হবে। লকডাউনের ব্যাপারে আমি এর আগেই বলেছি। আর 10, 11, 12 তারিখে এই 3 দিন কর্মসূচি পালনের মধ্য দিয়ে 13 তারিখে যাতে ঢাকার বাইরে থেকে ঢাকাতে এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য যাতে ঢাকায় যোগাযোগ যাতে না করে মানুষরা, সাধারণ মানুষরা, এবং যাদের যে প্রয়োজন থাকে অনেকের অতি
জরুরি প্রয়োজনের স্বাস্থ্য চিকিৎসা এ ধরনের বিষয়গুলো ব্যতিরিকে সবাই ঢাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। এদিন দেশবাসীর কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আহ্বান থাকবে, এদিন আপনারা ঢাকায় না এসে আমাদের আওয়ামী লীগের এবং বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে এই দস্যু সরকারের হাত থেকে আমাদের জাতিকে বাঁচাবার জন্য, দেশ বাঁচাবার জন্য আপনারা সেদিন ঢাকা না এসে এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের সর্বস্তরের জনগণের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এবং আহ্বান থাকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে না এ ধরনের মানুষও কিন্তু এই অবৈধ দখলদার সরকারের হাত থেকে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এই বাঁচতে চায়, রক্ষা পেতে চায়। এর জন্য আওয়ামী লীগের বাইরে আমাদের 14 দলের নেতৃবৃন্দরাও, তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি এবং প্রতিদিন আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনরা এই জঙ্গিবাদী সরকারকে, এই সন্ত্রাসী সরকারকে তারা প্রত্যাখ্যান করেছে, তাদের সাথেও আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা দেশের শিক্ষক থেকে আরম্ভ করে, শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে, ছাত্র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আকুল আবেদন, এবং আমরা মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি এবং মানুষের এই প্রতিনিধি পর্যায় থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি। সারা অংশগ্রহণ করবে, তারা সমর্থন করবে, এবং যে কোনো ধরনের মব ভায়োলেন্সের সৃষ্টি করা হলে, মব সন্ত্রাসী কর্মকাণ্ড করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ কর্মীরা যেমনই প্রস্তুত আছে, এই ধরনের সচেতন মানুষ, রাজনৈতিক প্রগতিশীল দলের নেতৃবৃন্দরা, 14 দল সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা এই অবৈধ দখলদার সরকারকে ইতিমধ্যেই তার অন্যায়, অবিচার, অপকর্মের বিরুদ্ধে তারা মত প্রকাশ করেছে। সুতরাং আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে 10, 11, 12 তারিখের প্রতিবাদ, প্রতিরোধ, মশাল মিছিল সহ সব ধরনের প্রতিবাদের কর্মসূচি, প্রতিবাদের গণতান্ত্রিক হাতিয়ার যতগুলো আছে সবকিছুকেই আমরা প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছি। যদি আমাদের উপরে আঘাত করা হয়, মব সন্ত্রাস করা হয়, আমাদের নেতা কর্মীদের উপরে আবারও যদি আক্রমণ করা হয়, তবে সেক্ষেত্রে আমাদের নেতাকর্মী এবং বাংলাদেশের মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। নিজেকে বেঁচে থাকার, আত্মরক্ষার যে অধিকার আছে, সেই অধিকার নিয়েই প্রয়োজনে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এটা ঢাকা সহ সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মীরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বা সরকারের যারা এখন দায়িত্বশীল অবস্থানে আছেন তাদের দিক থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। এবং আপনি ইতিমধ্যে নিশ্চয় জেনেছেন যে ঢাকার একাধিক জায়গায় মব সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। তো এমন পরিস্থিতিতে আসলে আপনি কতটুকু আশাবাদী? দেখেন, জুলুম করে, জোর করে, গ্রেপ্তার করে, ভয় দেখিয়ে, হিংসার ছড়িয়ে, প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি দেশের মানুষের অধিকার, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে না, টিকে থাকতে পারে না। আমরা অনেক অগণতান্ত্রিক শক্তি, সামরিক শাসকদেরকে আমরা দেখেছি, অভিজ্ঞতা বীর বাঙালির আছে, আমাদের অভিজ্ঞতা আছে, ইতিহাস সাক্ষ্য দেয়। বাংলাদেশের মানুষ, বীর বাঙালিরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে রাজপথের আন্দোলন করতে হয়, কিভাবে স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে বিদায় দিতে হয়, পতন ঘটাতে হয়। এই অভিজ্ঞতায় সমৃদ্ধ দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করা যায়নি, কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এই অবৈধ দখলদার সরকার অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে নির্বাচন কমিশন অবৈধভাবে বাদ করেছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটাও অন্যায়, অবৈধ। তো এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য কিছু সময় নষ্ট করা যায়।
আমাদের অনেক কিছু নেতা কর্মী, আমাদের অনেক নেতা কর্মী ক্ষত বিক্ষত হয়েছে, অনেকে জীবন দিয়েছে, অনেকে কষ্টের ভিতর দিয়ে কারাগারের ভিতরে জীবন দিচ্ছে, কারাগারেও জীবন বাঁচানো যায় না, সেখানেও হত্যা করা হচ্ছে। রাজপথে বেরোলে মিছিল করতে গেলেও এই মব সন্ত্রাসীদেরকে, রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে পৃষ্ঠপোষকতা করে আমাদের নেতাকর্মীদেরকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, আহত করা হচ্ছে, এবং মুক্তিপণ আদায় করার জন্য তাদেরকে গুম করা হচ্ছে, এরপরে থানায় নিয়ে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। তো এগুলো করে করে 15 মাসে কিন্তু আজকে এই অবৈধ দখলদার ইউনূস সরকার জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোঠায় এসেছে। 5ই আগস্টে 2024 সালে যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেদিনের অবস্থায় তো ওনার কিছু জনপ্রিয়তা ছিল না, কথা আমরা বলি না, কিন্তু আজকের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে দেশের অভিশাপ হিসাবেই তাকে দেখা হয়। তিনি সত্য কথা বলেন না, সত্য কথা বলতে পারেন না, এবং অসত্য কথা, মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে দেশের মানুষকে আচ্ছন্ন করতে চেয়েছিলেন। 5 তারিখে প্রতারণা করতে সক্ষম হলেও 15 মাসে কিন্তু সব জারিজুরি ফাঁস হয়ে গিয়েছে। সুতরাং এখন আর সন্ত্রাসীদের কাঁধে ভর করে টিকে থাকা সম্ভব নয়। সন্ত্রাসীদের এখনো সময় আছে। আমরা বলবো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, বাংলাদেশের মানুষের দেশরত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে তীব্র ইচ্ছা ইতিমধ্যেই ব্যক্ত করেছে, সেই দিকে দৃষ্টি দিয়ে তার উচিত পদত্যাগ করে তাকে শান্তির পথে ফিরে আসা। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, শান্তির পথ উনি দেখেননি, উনি শান্তির জন্য কোনো ভূমিকা রাখতে পারতেছে না। আমি মনে করি এখনো সময় আছে, অনতিবিলম্বে তাকে পদত্যাগ করে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি পথকে এবং স্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করার দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেই পথ তৈরির জন্য আমাদের নেতাকর্মীরা যেমনই ভাবে নির্যাতিত হচ্ছেন, ক্ষত বিক্ষত হচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত, তারা ঘরে থাকতে পারতেছে না, তারা আত্মগোপনে আছেন, তাদের পেটে খাবার নেই। তারা একদিকে সন্ত্রাসীদের আক্রমণ, আর একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার, ভুয়া গ্রেপ্তার, ডেভিল হান্টের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে ডেভিলদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন হুঙ্কার দেয়, মনে হয় হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায়, কিন্তু ওদের অভিজ্ঞতা নেই, ওরা জানে না, ওরা বুঝতে পারে না, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে দুঃশাসনের রাজত্ব কায়েম করা যায় না। তাদের পতন অনিবার্য, তাদের বিদায় নিতে হবে, এবং বিদায়ের পর আমি মনে করি না, দেশের মানুষও মনে করে না অনেক সময় লাগবে, অতি সন্নিকটে। এবং এই সময়ে এই যে আমরা যে লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচি একটি অন্যতম কর্মসূচি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়েও জনগণ যদি অগ্নিগর্ভ হয়ে ওঠে, জনগণ যদি রাজপথে নেমে আসে, সেই জনগণের দাবির মুখে, জনগণের গণ অভ্যুত্থানের মুখে এই অবৈধ সরকার পতন ঘটতে পারে। আচ্ছা ভাই, এই যে আপনি যেটি বলছিলেন যে ইউনূসকে বিদায় নিতেই হবে, তো এই যে ইউনূসের যে বিদায়, মানে ওনার, আপনারা কি মনে করছেন মানে ওনাকে রেখে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব না? উনি একজন বিতর্কিত মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ওনার বিতর্কের কোনো শেষ নেই। উনি একটি নাবালকদেরকে দিয়ে একটি দল গঠন করেছে, যে দলের এনসিপি নাম, যার কোনো জনপ্রিয়তা কি পর্যায়ে আছে ইতিমধ্যেই তার প্রমাণিত হয়েছে। সেই দলের প্রতিষ্ঠাতা হিসাবে, জনক হিসাবে, একদিকে সন্ত্রাসীদের জনক, মব সন্ত্রাসের জনক, আর একদিকে হলো ওনার সৃষ্ট রাজনৈতিক দল এনসিপির জনক। তো যিনি বিতর্কিত, যিনি একটি পক্ষপাত হয়ে যান, যিনি একটি দলের পক্ষে কথা বলেন, যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলেন, যিনি দেশের বিপক্ষে, শহীদদের বিপক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে উনি কথা বলার চেষ্টা করেন, কথা বলেন, তো এরকম একজন মানুষের দ্বারা আর যাই হোক কোনো বিদেশিদের স্বার্থ হাসিল হতে পারে, ওনার দোসরদের স্বার্থ হাসিলের জন্য একটি বিতর্কিত, একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয় একটি নির্বাচনের নামে
একটি নাটক হবে, যেটা যে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, যে নির্বাচন হবে বাংলাদেশের জনগণের বৃহৎ অংশের অংশগ্রহণ যেখানে থাকবে না, সেটা কোনো নির্বাচন না। আমরা মনে করি এই অবৈধ দখলদার ইউনূসের সরকারের অধীনে কোনো অর্থবহ নির্বাচন হতে পারে না। এবং যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় দল, এখনো 50%-এর উপরে মানুষ বিভিন্ন জরিপে, বিভিন্ন সমীক্ষায় আমরা প্রতি